তখন রাত 11টা ছাড়িয়েছে। তাহসিন ওয়াশরুমে বসে বসে বইয়ের কাপড় আর বিছানা চাদর ধুচ্ছে। ঘরের বারান্দায় দুইটা দড়ি আছে, সেখানেই ছড়িয়ে দিবে ভাবলো। সব ধুয়ে পরিষ্কার করে গোসল সেরে বের হলো সে। তারপর ব্যালকানিতে গিয়ে শাড়ি আর চাদর ছড়িয়ে দিয়ে দরজা আটকে ঘরে এলো। দেখলো ময়ূরী বিছানার এক কোণায় গুটিয়ে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে বোধহয়। সে ঘরের লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। আবছে আলোয় ঘরটা ঘিরে আছে। সে ধীর কদমে এগিয়ে গিয়ে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। চোখ লেগে আসছে এখন। আজ মেয়েটার সাথে এখনও কথা হয়নি। নিশীথ রেগে আছে খুব। সে হিমিকে মেসেজ করে জানতে পারল পুতুল খানিকক্ষণ আগেই কান্নাকাটি করে ঘুমিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে আর চোখে ময়ূরীর দিকে তাকালো। মেয়েটার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রাত পেরিয়ে ভোর হলো। ফজরের সময় তাহসিনের ঘুম ভাঙল। আজানের শব্দ কানে ভেসে আসছে। সওদাগর বাড়ির পিছনেই মসজিদ। সে ঘুম ঘুম চোখে বুকের কাছে তাকাতেই কিছুটা চমকে উঠল। ময়ূরী এলোমেলো হয়ে জাপটে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে আছে। তাহসিন শুকনো ঢোক গিলে ওকে নিজের থেকে ছাড়িয়ে হাত মুখ ধুয়ে নামাজে বের হলো। দাদাও গেছেন সাথে। মসজিদ থেকে বের হওয়ার পর বাড়িতে আসতে আসতে বোধহয় সওদাগর বললেন, আজই চলে যেতে চাচ্ছ? তাহসিন মাথা নাড়িয়ে বলল, পুতুল কান্নাকাটি করছে ভীষণ, যেতেই হবে। আর ময়ূরী? তাহসিন কিছুক্ষণ চুপ থেকে বলল, বউ সে আমার, আমি যেখানে যাব সেও তো সেখানেই যাবে। তাছাড়া পুতুলকেও এখনো দেখেনি। বেশ, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। তাহসিন বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে দেখলো ময়ূরী মন খারাপ করে বসে আছে বিছানায়। তাহসিনকে দেখেই গায়ের কাপড় তাড়াতাড়ি ঠিক করে অন্যদিকে মুখ ঘোরালো। তাহসিন এগিয়ে এসে বলল, ফ্রেশ হয়ে নাও। কিছুক্ষণ আগে নূপুর এসে তাকে কাপড় দিয়ে গেছে, সেটা নিয়েই সে ওয়াশরুমে ঢুকলো। তাহসিন বিছানা গুছিয়ে পুরো ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দম নিল। পরিষ্কার পরিপাটি জিনিস তার বরাবরই পছন্দ। এলোমেলো হয়ে থাকলে মনে হয় দম বন্ধ হয়ে আসবে। ময়ূরী বের হলো গোসল সেরে। এখন শরীরটা হালকা লাগছে। তাহসিন সোফায় বসে ফোনে কিছু করছিল। ময়ূরীকে দেখে বলল, শরীর কেমন এখন? মেয়েটা লজ্জা পেল এই প্রশ্নে। তাহসিন ভ্রু কুঁচকে রেখেছে। ময়ূরী উত্তর দিচ্ছে না বলে ফের শোধাই, খারাপ লাগছে? ময়ূরী মাথা নাড়িয়ে না বোঝালো। ভেজা চুল তোয়ালে দিয়ে মুছে চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে চুপটি করে বিছানায় বসলো। এখন বেশ বেলা হয়েছে। দরজার ওপাশ থেকে আফিয়া আর নূপুর ডাকছে তাদের। তাহসিন দরজা খুলে দিতেই আফিয়া মুচকি হেসে ঘরে ঢুকতে ঢুকতে বলল, নতুন বউকে বুঝি ছাড়তে ইচ্ছে করে না? ঘরের দরজা কখন লাগিয়েছো? তাহসিন দরজার সাথে হেলান দিয়ে আর চোখে নববধূর লজ্জামাখা রাঙা বদনখানায় চোখ বুলিয়ে শোধাই, পারলে তো কলেজে ঢুকিয়ে রাখি বড় ভাবি, একটা মাত্র বউ আমার। বাবা, আমার তো ভীষণ হিংসা হচ্ছে। বিয়ের 24 ঘন্টাও এখনো হয়নি দেবরজি, এর মধ্যে বউ আঁচলে তোমায় বেঁধে ফেলেছে। কি জাদু করলো তোমায় শুনি? তাহসিন ঠোঁট বাঁকিয়ে আলতো হাসলো। আফিয়া ময়ূরীর গায়ে অন্য শাড়ি রেখে বলল, এমা, আমি না তোমার নীল ছাড়া দিয়ে গেলাম, এটা এলো কোত্থেকে? ময়ূরী বলল, কাল রাতে গোসল করে ওটা পরেছিলাম, সকালে গোসল শেষে এটা পরেছি। আফিয়া অদ্ভুতভাবে ঠোঁট কামড়ে হেসে তাহসিনের দিকে তাকালো। তাহসিন খানিকক্ষণ পর ভাবির দৃষ্টির মানে বুঝে খুক খুক করে কেসে উঠল। কিছু না করেও চোর হওয়ার যে ব্যাপারটা। আফিয়া হালকা শব্দ করে হেসে ময়ূরীকে নিয়ে ঘরের বাহিরে যেতে যেতে বলল, স্বামীকে তো প্রথম দিনেই পাগল বানিয়ে ফেলেছো তুমি। সোনায় বাঁধা কপাল তোমার। ওরা ঘর থেকে বেরোলে তাহসিন কপাল চাপড়ে বিড়বিড় করলো, মাথা মোটা মেয়ে একটা। সে ফোন নিয়ে ঘরে দরজা লাগিয়ে ঘর থেকে বেরোলো। রজনী বেগম পা নিয়ে বসেছেন সকাল সকাল। আফিয়া ময়ূরীকে নিয়ে রান্নাঘরে আসতেই রজনী বেগম নতুন বউকে দেখে হাসলেন, আর চোখে ভেজা চুল দেখে মুচকি হেসে বললেন, জামাই ভালোবাসে নাই ঠিক মতো? ময়ূরী মাথা নিচু করে রেখেছে। কাল থেকে এখন এসব কথা শুনতে শুনতে বিরক্ত সে, তবুও যেন কেউ কিছু ছাড়ছেই না। দাদি শাশুড়ি হিসেবে রজনী বেগম বেশ মজা করেন। হঠাৎ পিছনে তাহসিনকে দেখে অবাক হয়ে বললেন, কি ভাই, বউরে সারা কি ভালো লাগে না? তাহসিন দুপা এগিয়ে এসে বলল, তুমি আমার বউকে লজ্জা দিচ্ছ কেন? হোমা, লজ্জা দিমু কেন?
আমারে রাইখা নতুন বউ নিয়া কাইল রাইতে আসি না, আমার কি হিংসা হয় না? সকাল সকাল তোমার বউ গোসল কইরা নতুন রূপ নিয়ে হাজির হয়েছে। আমার তো মেলা জ্বলতাছে ভাই। এবার যেন তাহসিনও বেশ মজা পেল। বউকে বাঁচাতে এসে নিজের ফেঁসে গেছে। সে আমতা আমতা করে বলল। যাই হোক, ওকে ঘরে নিয়ে যাচ্ছি আমি। তাহসিন ময়ূরীর হাত ধরার আগেই রজনী বেগম সামনে এসে দাঁড়ালেন। তাহসিনকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন। রাইত তো তোমার কাছেই আসিল, মন কি ভরে নাই? এখন ওরে ঘরে নিয়ে যাওয়া যাইব না। আজকে অয় বাড়ির সবার লাইগা রানবো। ও কোনো রান্না করবে না দাদি। বাড়িতে কি মানুষের অভাব পড়েছে? ওর শরীর ভালো না, ওকে ঘরে যেতে দাও। আফিয়া বুঝলো দাদি এখন লাগাম ছাড়া কথা শুরু করবেন। সেই সুযোগ বুঝে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সবজি আনতে। ময়ূরী এক কোণায় দাঁড়িয়ে আছে। দাদি বললেন। আমরাও এই দিন পার কইরা আইছি ভাই, তুমি যাও, কিছু হইব না। ময়ূরী এবার সাহস করে বলল। আমি তো রান্না করতে পারি না। রজনী বেগম চোখ কপালে উঠিয়ে পিছু ফিরলেন। রানতে পারো না? গ্রামের মাইয়া হইয়া কাম শিখো নাই? আম্মা তো আমাকে রান্না করতে দেয়নি কখনো। আমি আমার ছোট ভাইকে রাখতাম আর আম্মা কাজ করতো। অহনেরই কইয়া লাভ নাই বউ, বিয়া হইছে কাম কাজ শিখ। তাহসিন বুঝল দাদি ছাড়ার পাত্রী নয়। সে তার পরনে কালো শার্টের হাতা গোটাতে গোটাতে বলল। ঠিক আছে, মানলাম তোমার কথা, ও রান্না করবে। এবার তুমি বের হয়ে এখান থেকে। তুমি কি করবা এই জায়গায়? তাহসিন ময়ূরীর নিকট এগিয়ে এসে বলল। আমি তো আগেই বলেছি দাদি, ওর শরীরটা ভালো না। এখন যেহেতু রান্না করতেই হবে, তাহলে আমি হেল্প করছি। রজনী বেগম খুশি হলেন দুজনের মোহাব্বত দেখে। তিনি মুচকি হেসে প্রস্থান করতেই তাহসিন ময়ূরীর দিকে তাকালো। মেয়েটার মুখ শুকনো শুকনো। রান্নাঘরে গরুর মাংস আগে থেকেই কেটে রাখা হয়েছে। মশলা যা দরকার সব রেডি করে রাখা। তাহসিন বাইরে গিয়ে ছোট্ট একটা টুল এনে রাখলো পাশে। ময়ূরীকে সেখানে বসিয়ে দক্ষ হাতে রান্নার কাজ চালালো। ময়ূরী ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থেকে সব দেখল। লোকটা যে রান্নাও জানে এটা সে ভাবতেই পারেনি। লোকটা আজ কালো রঙের শার্ট আর কালো ট্রাউজার পরেছে। শ্যামবর্ণের হলেও নজর আটকে যায়। তাহসিন কাজে ব্যস্ত। ময়ূরী মাথার ঘোমটা ভালো করে টেনে পড়ল। আপনি রান্না কিভাবে শিখেছেন? তাহসিন কাজের ফাঁকেই বলল। আমি সব পারি। আমার কাজ আপনি কেন করছেন? কারণ আমার বউ অসুস্থ। মেয়েটা লজ্জা পেল একটু। লোকটা সেই কখন থেকে বউ বউ শুরু করেছে। ময়ূরীকে তাহসিন একটা কাজও করতে দিল না। সে নিজেই রান্না বসিয়ে দিয়ে বড় একটা গোল বাটিতে পানি নিয়ে সেখানে শসা, টমেটো, লেবু আর কাঁচা মরিচ নিয়ে মেঝেতে ময়ূরীর সামনে বসলো। পাশে দুইটা কাচের ছোট সাইজের প্লেট রেখে শসা ছিলতে ছিলতে বলল। অবাক হচ্ছে আমাকে দেখে? ঢাকে আদনান, পুতুল আর আমি একাই থাকি। পুতুল আমার হাতে রান্না ছাড়া খেতে পারে না বলে কাজের বউ রান্না ছাড়া বাকি কাজগুলো করে চলে যায়। রান্নাটা বহু বছর আগেই শিখেছিলাম হোস্টেলে থাকতে। আম্মা বলে আমার হাতের রান্না নাকি ভীষণ মজা। শোনো মেয়ে, আজ রান্না করেছে বলে সবসময় রান্না করতে পারবো না। আমার অফিস আছে, ব্যস্ত থাকি, তাই সংসার তোমাকেই সামলাতে হবে, বুঝলে? ময়ূরী মন দিয়ে তাহসিনের কথা শুনছিল। কি সুন্দর করে কথা বলে লোকটা। শ্যামবর্ণের এই পুরুষ সব দিকেই পারফেক্ট মনে হলো তার কাছে। সে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলে তাহসিন আলতো হাসলো। একটা শসা কেটে ভালো করে ধুয়ে ময়ূরীর হাতে দিয়ে বলল। তুমি হয়তো বিয়েটা এখনো মানতে পারছো না, তাই তো? তোমাকে কখনই কোনো কিছু নিয়ে চাপ দেবো না আমি। তবে আমার মেয়েকে আগলে রাখতে হবে তোমায়, আর তার জন্য বিয়েতে রাজি হয়েছিলাম। তোমার কাছে আমার কোনো আবদার কিংবা চাপাও নেই। তুমি শুধু নিজের পড়াশোনা মন দিয়ে করবে আর পুতুলের দেখাশোনা করবে। পারবে না করতে? আপনি তার জন্য বিয়ে করেছেন? হ্যাঁ। কেন যেন মেয়েটার খারাপ লাগলো একটু। তাহসিন সব কাজ শেষ করে লম্বা শ্বাস টানলো। সকালে সবাই খেতে বসেছে একসাথে। রমজান সওদাগর বেশ কিছুক্ষণ ময়ূরীর দিকে তাকিয়ে রইলেন। তিনি আজ ভোর সকালে বাড়িতে ফিরেছেন। ফোনে জানতে পেরেছিলেন আব্বা তাহসিনকে বিয়ে করিয়ে নিয়ে এসেছেন কালকে। তার দৃষ্টি অদ্ভুত। ময়ূরী সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। উপস্থিত সবাই থাকলেও সেখানে কনক নেই। সে এখনও দরজা খোলেনি বলে নূপুর গেল তাকে ডাকতে। বাড়ির মহিলারাও আজ সবার সাথেই খেতে বসেছেন। শান্তা বারবার নাক ফুঁসছে ময়ূরীকে দেখে। ময়ূরী তাহসিনের প্লেটে মাংস দেওয়ার পর রমজান সওদাগরের প্লেটে ভাত তুলে দেওয়ার সময় তিনি অগোচরে ময়ূরীর হাত স্পর্শ করলেন। মেয়েটা তাড়াতাড়ি হাত সরিয়ে নিতেই তিনি মুচকি হেসে বললেন। বউ তো মাশাআল্লাহ আপা, তাহসিনের সাথে বেশ মানিয়েছে, যেমন রূপে তেমন গুণেও। বোরহান সওদাগর বললেন।
তাই তো, বাড়ির বউ করে নিয়ে এসেছি। বকরে যে আরো একটা মেয়ে আছে, সেটা তো আমি জানতাম না আব্বা। একই গ্রামে থেকেও কখনো দেখিনি। বোরহান সওদাগর উত্তর দিলেন না আর। একে একে সবার খাওয়া দাওয়ার পর অরুণিমা বেগম ময়ূরীকে খেতে দিয়ে পাশে বসলেন। নরম গলায় বললেন, তখন আমাদের সাথে খেলে না কেন? এত করে সবাই বলল। ময়ূরী বলল। আমার খেতে ইচ্ছে করছিল না। আচ্ছা, আমি খাইয়ে দিব। ময়ূরীর চোখ ঝাপসা হয়ে এলো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। এমন করে তো তার আম্মা বলতো। অরুণিমা বেগম নিঃশব্দে প্লেট নিজের কাছে এগিয়ে এনে হাত ধুয়ে ভাত মাখালেন। মনে হলো যে আরেকটা মা পেয়েছে। অরুণিমা বেগম ময়ূরীকে খাইয়ে দিয়ে তাহসিনের ঘরে পাঠালেন। তাহসিন ব্যাগ গোছাচ্ছিল। আজ বিকেলেই তারা রওনা হবে। কিছু জিনিস রেখে গেল, কারণ সপ্তাহখানিক পর সে আবার আসবে কাজে। কাজ তো এখনও শুরুই হয়নি। ময়ূরী গুটি গুটি পায়ে এগিয়ে এসে বিছানার এক কোণায় বসল। তার নূপুরের শব্দে তাহসিন ভ্রু কুঁচকে কাজ থামিয়ে ময়ূরীর পায়ের দিকে তাকালো। হঠাৎ এগিয়ে এসে ওর সামনে হাঁটু গেড়ে বসে নূপুরে হাত দিতেই ময়ূরী চমকে উঠে বলল। ইস, কি করছেন আপনি? পায়ে কেন হাত দিচ্ছেন? তাহসিন গম্ভীর হয়ে নূপুর খুলতে খুলতে বলল, বিয়ের আগে কি করেছো না করেছো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এসব নূপুর টুপুর এখন থেকে পড়া বন্ধ। শব্দ হয় এমন নূপুর মুসলিম মেয়েদের জন্য হারাম। তুমি জানো না? আব্বা দিয়েছিল। যত্ন করে রেখে দাও, তবে কখনো পায়ে চড়াবে না। আর যদি পড়তে ইচ্ছে হয় তাহলে আমার সামনে পড়ে থাকবে। ঘরের বাইরে এসব পরে বের হবে না। তাহসিন নূপুর জোড়া খুলে নিজের ব্যাগে ভরে রাখলো। তাহসিনকে ব্যাগ গোছাতে দেখে ময়ূরী জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি। তোমার মেয়ের সাথে দেখা করবে না তুমি? ময়ূরী ফট করে তাহসিনের দিকে তাকালো। তার মানে তারা আজ ঢাকা যাচ্ছে। আপনাকে একটা কথা বলবো। হুম। ময়ূরী শুকনো ঢোক গেলে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, আপনার প্রথম স্ত্রী কোথায়? মারা গেছে। তাহসিনের এত সহজ উত্তর শুনে বুকটা আরও তীব্রভাবে কামড়ে ধরল। এ বিয়েটা কিছুতেই মানতে ইচ্ছে করছে না। যেখানে তার স্বামী এর আগেও অন্য এক নারীতে মত্ত ছিল, সেখানে সে কী করে সহ্য করবে এসব? তাও আবার আগের পক্ষের মেয়েকে নিজের মেয়ের মতন মানুষ করতে হবে। তার বয়সটাই কত? সেই এক বাচ্চা হয়ে অন্য এক বাচ্চার দায়িত্বই বা কী করে নিবে? আপাই বা কী করে পারল এক বাচ্চার বাবার সাথে তাকে বিয়ে দিতে? ময়ূরী কখনোই এত শান্ত স্বভাবের মেয়ে নয়। গতকাল থেকে একদম চুপ হয়ে গেছে। প্রয়োজন ছাড়া একটা কথাও বলছে না। সব বিষের মতো তিক্ত লাগছে তার কাছে। দক্ষিণ পাশে জানালা ভেদ করে বাতাস এসে বাড়ি খাচ্ছে ঘরের পর্দায়। চেয়ারম্যান বাড়ির দোতলার দক্ষিণ পাশের শেষের ঘরে এক অষ্টদশী বসে আছে দেয়াল ঘেঁষে, চোখ মুখে ফুলে একাকার। ভালোবাসায় এত কষ্ট আর সহ্য হচ্ছে না তার। মনে হচ্ছে নিজের রুহুটাও নিজের হাতে ছিঁড়ে ফেলতে। মেজবা তাহসিন সওদাগর শ্যামবনের এক সাধারণ পুরুষ। ওই শ্যামবনের পুরুষটার প্রতি সে ভীষণ দুর্বল। মন প্রাণ উজাড় করে সে ভালোবেসেছে তাকে। কিন্তু কিন্তু লোকটা যে তার হলো না। যার নামে 3 কবুল পড়ার কথা ছিল তার নামে অন্য এক নারী কবুল পড়েছে। গতকাল রাতে তারই বাড়িতে তাদের বাসর হয়েছে। হয়তো মিলনও হয়েছে। তার শখের পুরুষ অন্য এক নারীতে মত্ত হয়েছে। কনক হু হু করে কেঁদে উঠল। বুকের ভিতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কেন সে তার হলো না? সে বুক চাপড়ে বিড়বিড় করে বলল, খোদা, তুমি কোন পাপের শাস্তি দিলে আমারে? এই বুকে ছুরি মারতে তোমার কষ্ট হয় নাই আল্লাহ? তোমার বান্দি যে এই দুঃখ কেমনে সইবে বলো? কেমনে সইবে? যারে মন প্রাণ দিয়ে চাইলাম তারে কেন আমার বানাইলা না? কেন বানাইলা না? কেন আমার হইল না সে? এত কষ্ট কেন দিলাম আব্বুত? এই কষ্ট কেমন করে সইব বলো? কেমন করে সইব? একতরফা ভালোবাসাগুলো বোধহয় এমনই। তবে কনক তো নিজের ভালোবাসাটুকু প্রকাশ করার সুযোগটুকুও পেল না। নিয়তি এতটাই নিষ্ঠুর। হ্যাঁ, কিছু মানুষের ভাগ্য এমনই হয়। এই যে বুকে তীব্র ব্যথা হচ্ছে, রুহু ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এসব কিসের জন্য? ভালোবাসার জন্য। আর যদি তাহসিনের প্রতি তার অনুভূতি না থাকতো তাহলে এত কষ্ট হতো না। বুকের ব্যথায় ছটফট করতো না। সে তো চেয়েছিল তার বউ হতে, তার মেয়ের মা হতে, কিন্তু কিছুই তো হলো না। রঙিন স্বপ্নগুলো হঠাৎ করে অন্ধকারে তলিয়ে গেল। ভালোবাসাটুকু হৃদগহীনের এক কোণায় চাপা পড়ে গেল।
এই অনুভূতির কথা আদৌ তাহসিন কখনো জানতে পারবে? কখনো কি জানতে পারবে তার প্রেমে এক অষ্টদোষী পাগল হয়েছিল, ভালোবেসেছিল তাকে? হয়তো কখনোই জানবে না। জানবে না এক অষ্টদোষী আল্লাহর কাছে দুহাত তুলে চেয়েও পায়নি। এত দুঃখ খোদা না দিলেও পারত। বুকে যে বড্ড ব্যথা হয়। ভালোবেসেও না পাওয়ার হাহাকারগুলো ভীষণ ভয়ঙ্কর। কনক পালঙ্কে হেলান দিয়ে বসে রইল, চুপটি করে বসে রইল। আফিয়া দরজায় শব্দ করতেই সে নিঃশব্দে দরজা খুলে দিয়ে বিছানার এক কোণে গিয়ে বসল। আফিয়া খাবার এনেছে তার জন্য। কনকের এখন এমন নাজেহাল অবস্থা দেখে মেয়েটার খারাপ লাগলো। নিজেই ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ভাত মাখাতে মাখাতে বলল, কষ্ট হচ্ছে কনক? কনক চোখে পানি রেখেও মুচকি হেসে মাথা নাড়ল। আফিয়া বলল, ভালোবাসা নিয়ে কখনো আফসোস করতে নেই। তোর ভাই যখন আমাকে বিয়ে করলো তখন আমার বয়স সবে 16। কিশোরী বয়সের প্রথম পুরুষ ছিলেন তিনি। বিয়ের পর মন প্রাণ দিয়ে স্বামীকেই ভালোবেসেছি। বিনিময়ে কি পেয়েছি বল? আল্লাহ আমায় রূপ দিল, গুণ দিল, সব কিছুই দিল, কিন্তু কোল আলো করে একটা সন্তান দিল না। সন্তান নেই বলে স্বামী আরেকটা বিয়ে করলেন। তার বাসর ঘর সাজিয়েছি নিজ হাতে। প্রত্যেক দিন সকালে তার বউকে ভেজা চুলে দেখেছি। স্বামীকে অন্য এক নারীর সাথে ভাগ করে নিয়েছি। আমার তো সংসার হয়েও হলো না। এই মেয়ে, তোর তো মিলন হয়নি, আমার তো মিলন হয়েছিল। মধুর মতো একটা সংসার হয়েছিল। দুজন দুজনকে ভালোবেসেছিলাম। আমার বুঝি দুঃখ হয় না, কষ্ট হয় না আমার? আমি তো দেখি না আমার জন্য কারোর পরাণ পড়ে। কিসের এত দুঃখ তোর? কনক ভাবির কথা শুনে কথা বলতেই ভুলে গেল। এই দুঃখের সান্ত্বনা হয় কি বলেই বা সান্ত্বনা দিবে সে? আফিয়া শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে কনকের মুখের সামনে খাবার ধরে বলল। হাঁ কর। কনক বহু কষ্টে ভাত গিলে কাতর কণ্ঠে বলে, আমাদের জন্য ভালোবাসা পাপ কেন ভাবি? নাকি আমরা ভালোবাসা পাওয়ার যোগ্যই না? আফিয়া কোনো উত্তর দিতে পারল না। কনককে খাইয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। কনক বসে রইল একা একান্তে নিজের ঘরে। অভাগী অনেক রকম হয়, আর কিছু অভাগী আফিয়া কিংবা কনক নামেরও হয়। গোধূলি লগ্ন ঘনিয়ে এসেছে। বাস ছাড়বে সন্ধ্যা 7টায়। তাহসিন বাজারে গিয়েছিল একটা বোরখার দোকানে। ছোট বউটার জন্য একটা বোরখা কিনে নিয়ে এসেছে সে। আদনান তাহসিনের ব্যাগ আর তার ব্যাগ গাড়িতে উঠিয়েছে। রুহুল তাদের বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে। তাহসিন ময়ূরীর হাত ধরে বাড়ি থেকে বের হলো। পিছু পিছু প্রায় বাড়ির সবাই আসছে। ওরা গাড়িতে ওঠার আগে রজনী বেগম ময়ূরীর মাথায় হাত রেখে বললেন, আমার পুতুলের মা নাই, ওর বাপ ওরে একা মানুষ করছে। তুমি ওরে একটু দেখা রাখো বউ। মাইয়াটা মায়ের ভালোবাসা পায় নাই কোনোদিন, আগলাইয়া রাখো। বোরহান সওদাগর বললেন, ছাড়ো তো গিন্নি, ওরা আবার সামনের সপ্তাহে চলে আসবে। ওরা গাড়িতে উঠতেই চলতে শুরু করলো 4 চাকার গাড়ি। ময়ূরী যাওয়ার আগে তার আব্বা আমার সাথে দেখা করলো না, কিংবা করার ইচ্ছে হয়নি। বাস স্ট্যান্ডে এসে রুহুল ওদের গাড়িতে উঠিয়ে দিল। ঠিক 7টায় গাড়ি ছাড়লো ঢাকার উদ্দেশ্যে। ময়ূরী আর তাহসিন পাশাপাশি বসেছে। ঢাকায় পৌঁছতে রাত 1টা বেজে গেল। একটা 11তলা ভবনের সামনে এসে দাঁড়ালো তারা। এই ভবনের 9 তলায় তাহসিনের ফ্ল্যাট, 10 তলায় হিমির বাবার ফ্ল্যাট। তবে সে একাই থাকে, বোন ও ছোট ভাইকে সাথে নিয়ে। ওরা 9 তলায় এসে দেখলো তাহসিনের ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ। তাহসিন পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো ওদের সাথে নিয়ে। ড্রয়িং রুমের সোফায় পুতুল আর হিমি বসে আছে। পুতুল গাল ফুলিয়ে একবার বাবার দিকে তাকিয়ে সামনে টিভির দিকে তাকালো। তাহসিন অবাক হয়ে মেয়ের কাণ্ড দেখলো। এত রাতে মেয়ে এখনও টিভি দেখছে, আবার বাবাকে দেখেও মুখ ঘুরিয়ে নিল। বুঝলো মেয়ে রাগ করেছে। তাহসিন গুটি গুটি পায়ে মেয়ের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলো। পুতুল গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো। তাহসিন নিজের 2 কান ধরে বলল, এ যে আম্মা, কান ধরেছে। পুতুল উত্তর দিল না। তাহসিন মেয়ের গায়ে খোঁজা মেরে বলল, ও আম্মা, আপনি কথা বলবেন না? পুতুল চুপ করে রইল। মা, কথা বলবেন না বাবার সাথে? ও মা। হঠাৎ করে পুতুল বাবার গলায় জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। তাহসিন মেয়ের মাথায় হাত বুলিয়ে গালে চুমু এঁকে আদুরে কণ্ঠে বলল, কাঁদছেন কেন আম্মা? বাবা এসে গেছে তো, আর যেমন আপনাকে রেখে। পুতুল বাবার গলায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিলে? আপনার জন্য নতুন মায়াতে গিয়েছিলাম।
পুতুল বাবার গলা ছেড়ে দিয়ে বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তাহসিন মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। ময়ূরী চুপ করে দাঁড়িয়ে বাবা মেয়ের ভালোবাসার মুহূর্ত দেখছিল। হঠাৎ তাহসিন পিছন ঘুরে তাকাতেই দৃষ্টি সরিয়ে নিল। এদিকে এসো। ময়ূরী এগিয়ে যেতেই তাহসিন মেয়ের দিকে তাকিয়ে বলল, উনি আপনার নতুন মা, সালাম দেন। পুতুল ঠোঁট উল্টে বাবার দিকে তাকালো। তাহসিন চোখের ইশারায় আবারও সালাম দিতে বললে সে সুন্দর করে সালাম দিল। ময়ূরের বুকটা হু হু করছে। বাচ্চাটা পুতুলের মতো সুন্দর, ঠোঁট উল্টে কাতর চোখে তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ সে নাক টেনে বলে, তোমার মুখ দেখি। ময়ূরী নিকাব উঠিয়ে দিতেই পুতুল তাকালো তার নতুন মায়ের দিকে। পুতুলের চোখ আরো কাতর হলো। বাবার বুকে মুখ লুকিয়ে ঠোঁট উল্টে লুকিয়ে ফেললো নিজেকে। ময়ূরী বুঝলো না বাচ্চাটা এমন কেন করলো। হিমি বলল, এত রাত হলো কেন তোদের? বলতে বলতে ময়ূরীর দিকে চোখ গেল। আশ্চর্য হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে তাহসিনের দিকে তাকালো। ভুলেও বলিস না তুই এই পিচ্চি মেয়েকে বিয়ে করেছিস। আদনান পিছন থেকে বাম হাত ঢুকিয়ে বলল। তাতে তোর কি? হিমি চোখ রাঙিয়ে তাকালো, দাঁত চিবিয়ে বলল, তোকে কিছু বলেছি আমি? হারামি, কথা কম বলবি। কথা বলছিস না বলে বকবক করছি। তুই আমার সাথে আগে কথা না বলে ওকে নিয়ে পড়েছিস কেন? তোর সাথে কি কথা বলবো আজব? তাহসিন দীর্ঘশ্বাস ফেলে পুতুলকে কোলে তুলে নিল। ময়ূরীকে তার সাথে ঘরে যেতে বলে আদনানের দিকে তাকিয়ে বলল, ঝগড়া না করার ফ্রেশ হও খবিস। ওরা ঘরে যেতেই হিমি চোখ ছোট ছোট করে আদনানের দিকে তাকিয়ে রইল। আদনান দুষ্টু হেসে কাছে এগিয়ে এসে বলল, জানো আমি মিস করছিলে তুমি। হিমি রাগে লম্বা শ্বাস টেনে আদনানের কাঁধে হাত রেখে বলল, তুই আমার ছোট ভাইয়ের মতো, এসব জাউরামি ছেড়ে ভালো হয়ে যা। হিমি রান্নাঘরের দিকে পা বাড়ালে আদনান বলে ওঠে। হেমি, হিমি দাঁড়ায়, তবে পিছু ফিরে তাকায় না। আদনান শুকনো ঢোক গিলে বলে, আমি ভালোবাসি তোকে। হিমি সামনে পা বাড়ালো আবার। রান্নাঘরের সামনে গিয়ে দেয়াল ধরে পিছু করে আদনানের কোমল চোখের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা সবার জন্য নয়। আদনান মুখ বাঁকিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। এই একই কথা হিমি হাজারবার বলেছে আদনানকে, কিন্তু আদনান মানতে নারাজ। ভালোবাসি মানে ভালোবাসি, এখানে আবার বয়স আসবে কেন? এটাই হচ্ছে তার কথা। তাহসিন প্রথমে ময়ূরীকে ফ্রেশ করিয়ে নিয়ে ফ্রেশ হয়ে এলো ওয়াশরুম থেকে। পুতুল কুটুর কুটুর চোখে নতুন মায়ের দিকে তাকিয়ে আছে। কোমর সমান চুলগুলো বেনি গাঁথা আছে। ময়ূরীর মুখ ভার। পুতুল ঠোঁট উল্টে বাবার দিকে তাকালো। তাহসিন ঠোঁট চেপে ময়ূরীর দিকে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ ধরে। সে বুঝতে পারছে ময়ূরীর মন খারাপের কারণ। তাহসিন হালকা গলা পরিষ্কার করে পুতুলকে বলল, আম্মা গিয়ে দেখেন তো আপনার মনে কি করে। পুতুল মাথা নাড়িয়ে গুটি গুটি পায়ে প্রস্থান করতেই তাহসিন ময়ূরীর একটু নিকটে এগিয়ে এলো। মেয়েটা চিবুক উঁচিয়ে নিজের মুখোমুখি করে বলল, আপনার কি আমাকে পছন্দ হয়নি? মুখটা কালকে থেকে ভার করে রেখেছেন কেন? ময়ূরী এবারও চুপ রইল। তাহসিনের রাগ হচ্ছে এবার। কালকে থেকে মেয়েটা মুখে তালা লাগিয়েছে, খোলার নামই নেই। সে হাত বাড়িয়ে ময়ূরীর কোমর ধরে কাছে টানতে মেয়েটা চমকে উঠে বলল, ইস, কি করছেন? তাহসিন ময়ূরীর কানের কাছে একটু ঝুঁকে এসে ফিস ফিস করে বলল, একটা মাত্র বউ আমার, বউকে আদর দিয়ে মন খারাপ ভালো করে দেব। তাহসিন মুখ এগিয়ে ময়ূরীর ঘাড়ে রাখতেই দরজার সামনে থেকে আদনান চিৎকার করে বলল, নাউজুবিল্লাহ, তওবা তওবা, ইয়া আল্লাহ, কসম ভাই আমি কিছু দেখি নাই। আদনানের আগমনে ময়ূরী ছিটকে দূরে সরে গেল। একটা সময় লজ্জায় লাল হয়ে আদনানকে পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তাহসিন কটমট দৃষ্টি মেলে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনান দৌড়ে এসে তাহসিনের পা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাই তোর কপাল পুরো রে, অফিস থেকে তোকে কল করেছিল কিন্তু তোর ফোন অফ, তোর চাকরি গেল বোধ হয়। তাহসিন পা ঝাড়া মেরে আদনানকে সরিয়ে দিয়ে ফোন হাতে নিয়ে দেখল পুতুল ফোন বন্ধ করে রেখেছে। ফোন অন করে বেশ কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল সে। আদনান ফের ওর পা জড়িয়ে ধরে পড়ল, এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দিতে বল না ভাই, তোর পিছু পিছু ঘুরতে আমার আর ভালো লাগে না, শাল হাঁকতে গেলেও তোর পিছু যেতে হয়। তাহসিন আরাম করে বালিশে মাথা রাখলো আর চোখে আদনানের একটুখানি মুখশ্রী দেখে পড়ল, তোর কাজই আমার লেজ ধরে থাকা, পাটা টিপে দে তো। তুই কিন্তু শত্রুতা করছিস আমার সাথে। প্রথমত আমি তোর বড় ভাই, দ্বিতীয়ত তোর কাজই আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করা। এই হারামি, কয়েকদিন আগে না তোর স্যালারি বাড়লো?
বাড়ছে। ওই টাকায় কি হয়? তুই তো লাখ লাখ টাকা পকেটে ভরছিস, তাই তোর গায়ে লাগে না। চুপচাপ পা টিপে দে। গলাটা টিপে দেই। বেশি কথা বলে তো চাকরি খাবো আমি। এমনিতে আমার রোমান্সের মাঝে এসে সব বিগড়ে দিয়েছিস। শালা ভালো করে পা টিপ। ময়ূরী ঘর থেকে বেরিয়ে দেখলো হিমি খাবার গরম করে ডাইনিং টেবিলে রাখছে। পুতুল একটা সাদা বিড়াল কোলে নিয়ে মেঝেতে বসে আছে। মেয়েটা এত আদুরে, তার ভাইয়ের কথা মনে পড়ে গেল। হিমি ময়ূরীকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল। ময়ূরী হিমির কথার তার নিকট এগিয়ে গিয়ে মুচকি হেসে বলল, এই যে নতুন বউ, তোমায় কি বলে ডাকবো? নাম ধরে ডাকবো নাকি ভাবি বলে? নাম ধরে ডাকবেন। তোমার নাম কি? দিলরুবা ফরাজি, তবে সবাই ময়ূরী বলে ডাকে। বাহ, সুন্দর নাম। তাহলে আমিও ময়ূরী বলে ডাকবো। আপনার ইচ্ছা। হিমি মুচকি হাসলো। যাও দেখি, তোমার জামাইকে ডেকে নিয়ে আসো, তোমাদের জন্য রান্না করে রেখেছিলাম আমি। ময়ূরী শাড়ির আঁচল আঙুলে মুড়িয়ে হাঁসফাঁস করছিল। হিমি সেটা বুঝতে পেরে জিজ্ঞেস করলো কি হয়েছে। জবাবে ময়ূরী বলল, আপনি কে হন ওনার? ওর ফ্রেন্ড এবং সহকর্মী, আমরা একই অফিসে জব করি। আপনি চাকরি করেন? হ্যাঁ। বিয়ে করেননি? হিমি খিলখিল করে হেসে উঠল। বয়স তার 28 এখনো হয়নি, তবে বিয়ের বয়স পেরিয়ে এসেছে বহুদিন আগে। তাকে দেখলে বয়স বোঝা যায় না ঠিক, তবে বয়স জানার পর মানুষের রিয়াকশন কিছুটা হতভম্বই থাকে। সে মাথা নাড়িয়ে না বোঝালে ময়ূরী মাথা নাড়ে। পুতুল তার বিড়াল ছানাকে কোলে নিয়ে হিমির পায়ের কাছে এসে শরীর ঘেঁষে দাঁড়িয়েছে। হিমি তাকে কোলে উঠিয়ে ময়ূরীকে দেখিয়ে বলল, নতুন মায়ের সাথে কথা বলেছো? পুতুল হিমির কাঁধে মাথা রেখে ময়ূরীর দিকে তাকিয়ে বলল, নতুন মা অনেক ঝাল। ময়ূরী ভ্রু কুঁচকে ফেলল। হিমি আশ্চর্য হয়ে বলে, ঝাল মানে? নতুন মা আমার সাথে কথা বলে না। হিমি ময়ূরীর দিকে তাকালো। ময়ূরী পিটপিট করে বাচ্চাটার মায়াবী মুখ পানে তাকিয়ে আছে। কি মিষ্টি দেখতে মেয়েটা, কিছুটা তাহসিনের মতো, তবে গায়ের রং টুকটুকে ফর্সা। মা বোধহয় ফর্সা ছিল। ময়ূরী পুতুলকে হাত বাড়িয়ে কোলে তুলে নিয়ে সোফায় গিয়ে বসলো। তার পাশে পুতুলকে বসিয়ে দিয়ে আদুরে গলায় বলল, তুমি জানো আমি তোমার কি হই? পুতুল মাথা নাড়িয়ে বলল, মা। ময়ূরী তাকিয়ে রইল বাচ্চাটার দিকে। কি সুন্দর করে মা বলে ডাকলো তাকে। আমাকে তুমি মা বলেই ডাকবে? পুতুল ময়ূরীর শাড়ির আঁচল হাতে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, মাকে তো মাই বলে ডাকতে হয়। বাবা বলেছে তোমাকে আম্মা বলে ডাকতে। তাসিন তখন ঘর থেকে বেরিয়ে এলো। চেয়ার টেনে বসতে বসতে আর চোখে বউ বাচ্চার দিকে তাকিয়ে হিমিকে খাবার দিতে বলল। ময়ূরী, পুতুল, আদনান সবাই রাতের খাবার সেরে ঘুমানোর সময় ময়ূরী বলল সে তাসিনের সাথে থাকবে না। তাসিন মাত্রই ঘরের দরজা লাগাচ্ছিল। ময়ূরীর কথা শুনে পিছু করে দাঁড়ালো। তাসিন এগিয়ে এলো ময়ূরীর নিকট। পাশে দূরত্ব রেখে বসতেই ময়ূরী বলল, খারাপ ভাববেন না, তবে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলো। ময়ূরী লম্বা শ্বাস টানলো, কণ্ঠ নরম করে বলল, স্বামী স্ত্রী একসাথে থাকবে এটা স্বাভাবিক, কিন্তু আমি আসলে একটু সময় চাইছি আপনার কাছে। বিয়েটা হুট করেই হয়ে গেছে তো, তাছাড়া আমার এই বয়সে বিয়ে করার ইচ্ছেও ছিল না। আশা করি আপনি আমার সমস্যাটা বুঝতে পারবেন। ময়ূরী আর চোখে তাসিনের শান্ত বদন দেখে ফের বলল, আমি আপনাকে সেভাবে চিনি না। আমার মনে হয় একে অপরকে কিছুটা সময় দেওয়া উচিত। একটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা ভীষণ দরকার। আহ, আমি আমি আসলে আপনাকে আগে একটু বুঝতে চাই। তাসিন ঠোঁট কামড়ে হাসলো। ছোট বউয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম। তুমি বোধহয় ভয় পাচ্ছ আমি স্বামীর অধিকার ফলো এর জন্য, তাই তো? স্বামী স্ত্রীর মধ্যে এটা স্বাভাবিক হলেও অবশ্যই আমাদের সময় নেওয়া উচিত। তোমার স্বামী কাপুরুষ নয়। তাসিন ময়ূরীর এক হাত মুঠোয় নিয়ে মুচকি হেসে বলল, তুমি যতদিন না নিজে থেকে আমার কাছে আসবে ততদিন আমি তোমাকে কোনো কিছু নিয়ে জোর করব না। আমি তো আগেই বলেছি আমার কোনো চা পাওয়া নেই, যত খুশি সময় নাও। তবে হ্যাঁ, বিয়ে যখন একবার করেছে মৃত্যুর আগ অবধি তুমি আমার। আল্লাহকে সাক্ষী রেখে যখন কবুল পড়েছ তখন স্বামীর সকল আদেশ মেনে চলবে। আমি কখনো তোমার খারাপ চাইবো না, যা করব সব তোমার ভালোর জন্যই। ময়ূরী মাথা নাড়ল। তাসিন আদনানের ঘরে গিয়ে ময়ূরীর জন্য পুরো ঘর পরিষ্কার করে দিল। পুতুলকে বলল আজ আমার সাথে ঘুমোতে। ময়ূরী পুতুলকে নিয়ে ঘরের দরজা বন্ধ করতেই তাসিন আদনানকে বলল, তুই তোর ফ্ল্যাটে থাকবি নাকি আমার ঘরে?
আদনান ব্যাককালের মতো তাহসিনের দিকে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? সে নখ মুখে দিয়ে একবার তার ঘরের দিকে তাকিয়ে আবারও তাহসিনের দিকে তাকালো। আশ্চর্য হয়ে বলল, ভাবি আমার ঘরে গেল কেন? ও আজ থেকে ওখানেই থাকবে। কিন্তু কেন? তাহসিন গম্ভীর হয়ে আদনানের কাঁধে হাত রাখলো। এটা তোর ভাবির পার্সোনাল ম্যাটার। আদনান বুঝলো ময়ূরীর ব্যাপার নিয়ে আর মাথা ঘামালো না। সে তাহসিনের ঘরের দিকে যেতে যেতে বলল, ময়ূরী পুতুলকে নিয়ে শুয়েছে বিছানায়। পুতুলের একটা বাজে অভ্যেস আছে, সে ঘুমানোর সময় সব সময় মুখে কাপড় কামড়ে ধরে রাখে। আজও ময়ূরীর শাড়ির আঁচল দাঁতে চেপে শুয়ে পড়ল। ময়ূরী অবাক হয়ে দেখল এটা। সে আঁচল তার মুখ থেকে বের করে বলল, এটা কি করছো তুমি? পুতুল ময়ূরীর শরীর ঘেঁষে কাছে এগিয়ে এলো। ছোট ছোট দুই হাত দিয়ে তার শরীরখানায় ঝাপটে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, চোখে ঘুম। ময়ূরী মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। কিছু সময় যেতেই পুতুলের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। ময়ূরী উপরে ঝুলতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে রইল। এমন কিছু ঘটনা নিজের জীবনের সাথে ঘটবে সে কল্পনাও করেনি। নিয়তি আসলেই বড্ড অদ্ভুত। আল্লাহ যেটা চান সেটা হবেই। তবুও বুকের কোথাও একটা শান্তি কাজ করছে। তাহসিনকে তার ভালো লাগতো। লোকটা সুন্দর করে বুঝিয়ে কথা বলে। কেমন করে যেন তার মনের কথাগুলো জেনে যায়। তার জায়গায় অন্য পুরুষ হলে বোধহয় আগে শারীরিক সম্পর্কে জড়াতো। তাহসিন তো তেমন কিছু করেনি। উল্টো কবুল বলার পর থেকেই লোকটা তার যত্ন নিয়ে মরিয়া হয়ে উঠেছে। তবুও সে বিয়েটা মানতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলল সে। আল্লাহ যেটা ভাগ্যে লিখে রেখেছেন সেটাই হবে। গতকাল বৃষ্টি হয়নি। উত্তপ্ত দুপুরবেলায় বক্কর ক্ষেত দেখে সবে বাড়ি ফিরেছেন। মধু আজ রান্না করছে। বাড়িতে তার মামাতো ভাই এসেছে। ফিরোজা বেগম ব্যস্ত হয়ে ভাইয়ের ছেলের জন্য খাবারের ব্যবস্থা করছেন। বক্কর বাড়ি ফিরতেই ফিরোজা বেগম হাতের কাজ সেরে বললেন, ওয়াহিদ এসেছে বাড়িতে। বক্কর আশ্চর্য হয়ে বললেন, তোমার ভাই ছেলে ওয়াহিদ? হ্যাঁ। তিনি ভীষণ অবাক হলেন এই সংবাদ শুনে। ফিরোজা বেগমের বাপের বাড়ি থেকে ওয়াহিদ আর তার মা ছাড়া কেউ কখনো এ বাড়িতে আসে না। তাছাড়া ওয়াহিদও আজ বহু বছর পর ফুপুর বাড়ি এসেছে। তিনি ঘরে ঢুকলেন। ওয়াহিদকে দেখেই নিজে থেকে আগে সালাম দিলেন। আসসালামু আলাইকুম আব্বাজান, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম ফুপা, আল্লাহ ভালো রেখেছেন। আপনার কি খবর? এই তো আছি। তিনি এগিয়ে গিয়ে পালঙ্কে বসলেন। বক্কর ভালো করে ওয়াহিদের দিকে তাকালেন। ছেলেটা উজ্জ্বল শ্যামলা, বেশ লম্বা চওড়া, সুন্দর দেখতে। বয়স 29, পেশায় পুলিশ, এসআই পদে আছে। তোমার বাবা কেমন আছে? ভালো আছে ফুপা, আম্মা একটু অসুস্থ, তবে আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। বেশ ভালো। হঠাৎ আজ ফুফুর কথা মনে পড়লো যে? ফুপুর সাথে অনেক দিন দেখা হয় না, তাই ভাবলাম আজ গিয়ে একটু দেখা করে আসি। মধু ঠান্ডার শরবত নিয়ে এলো। সেটা ওয়াহিদ সামনে দিতেই বক্কর বললেন, ওয়াহিদ কি মাত্র আসছো? ওয়াহিদ মাথা নাড়াই। বক্কর উঠে বসলেন। বাইরে গিয়ে স্ত্রীর সাথে টুকটাক কথা বলে বাজারের উদ্দেশ্যে বের হলেন। ফিরোজা বেগম রান্নাঘরে ঢুকেছেন। বাড়িতেই দেশি মুরগি ছিল। পাশের বাড়ির এক ছেলেকে দিয়ে জবাই করিয়েছেন। ওয়াহিদকে শরবতের গ্লাস এগিয়ে দেওয়ার পর মধু ঘর থেকে বের হতে চাইলে ওয়াহিদ পিছু ডাকে তাকে। মধু পিছু ঘুরে দাঁড়ালে ওয়াহিদ পাশে এসে বসতে বলে। মধু চুপচাপ পাশে গিয়ে বসে। কি খবর তোমার? মধু মুচকি হেসে বলে, ভালো আছি। ময়ূরীর খবর কি? তাতে তো বাড়িতে দেখছি না। ময়ূরীর বিয়ে হয়েছে ভাইয়া। ওয়াহিদ হতবাক এহেন কথাই। সে আশ্চর্য কণ্ঠে বলল, বিয়ে হয়েছে মানে? চেয়ারম্যান বাড়ি থেকে প্রস্তাব এসেছিল। চেয়ারম্যান সাহেবের প্রস্তাব আব্বা ফেরায়নি। এটা কোনো কথা হলো? ময়ূরীর বয়স বা কত? না পড়াশোনা করছে? চেয়ারম্যান সাহেব বলেছেন ওকে পড়াবেন। কার সাথে বিয়ে হয়েছে? ওনার মেজো নাতি তাওসিন ভাইয়ের সাথে। ওয়াহিদ আর প্রশ্ন করল না। মধু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ফিরোজা বেগম বললেন, উঠোন নোংরা হয়েছে, পরিষ্কার করে খাবারের আয়োজন করতে। ঢাকার বিকেল মানেই এক অদ্ভুত বিশৃঙ্খলার সৌন্দর্য। সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আলোটা একটু সোনালি, একটু ধুলো মাখা। রাস্তায় হর্নের চিৎকার, রিকশার টুংটাং শব্দ, হকারের ডাক, সব মিলিয়ে এক অব্যবস্থার মধ্যেও যেন এক জীবন্ত ছন্দ। গরমের ভিতরেও বাতাসে মিশে থাকে ভাজা চপ, পেঁয়াজুর গন্ধ।
স্কুল ছুটির পর বাচ্চারা ব্যাগ হাতে ছুটে যাচ্ছে। অফিস শেষে ক্লান্ত মানুষ ভিড় করছে বাস স্ট্যান্ডে। কেউ হাতে চা, কেউ ফোনে কথা বলছে, আবার কেউ বা নিঃশব্দে তাকিয়ে আছে যানজটে আটকে থাকা গাড়ির সারির দিকে। পথের ধারে ছেলেরা বাদাম বিক্রি করছে, অন্যদিকে মসজিদ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। ঢাকার বিকেল মানেই অস্থির ধুলো মাখা, তবুও আশ্চর্যজনকভাবে জীবন্ত, যেন শহরটা একটু হাঁপিয়ে গিয়েও আবার নতুন করে নিঃশ্বাস নিচ্ছে আগামী দিনের ভোরের জন্য। তাসিন মেয়েকে কোলে নিয়ে ময়ূরীকে পাশে নিয়ে হাঁটছে, পিছনে হিমি আর আদনান ঝগড়া করছে একে অপরের সাথে। ময়ূরী একবার পিছু ফিরে তাকালো। আদনান জোর করে হিমির এক হাত শক্ত করে ধরে রেখেছে। হিমি ছাড়াতে পারছে না বলে দাঁত চিবিয়ে বলল, হারামে হাত ছাড়, না হলে তো খবর আছে। এই রাস্তার মধ্যে তো ইজ্জত সাবান ছাড়া ধুয়ে ফেলবো। ডার্লিং, এত পাশান কেন তুমি? এত ভালোবাসা তবুও কেন কাছে আসো না? হিমি বিরক্ত হয়ে তাহসিনকে ডেকে উঠল। তাসিন, ওকে দূরে যেতে বল, আমার কিন্তু মাথা গরম হচ্ছে। তেল ছাড়াও ডিম ভাজবো আমি বলে দিলাম। আদনান এবার সত্যি সত্যি ওর হাত ছেড়ে দিয়ে দূরত্ব রেখে দাঁড়ালো। তাহসিন পিছু ঘুরে দাঁড়িয়ে একবার আদনানের দিকে তাকিয়ে হিমিকে বলল, তোর কি এখনো ছোট বাচ্চা? এই ভরা রাস্তার মধ্যে ঝগড়া করছিস কেন? আদনান মুখ কালো করে বলল, মানলাম আমার বয়সটা তোদের থেকে একটু কম, তাই বলে আমি তো নানদ শিশু নয়। এই যে ওরা আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করেনি বলে বিয়ের প্রস্তাব দিলাম, তাও শালি রাজি হয় না। এখন তুই বল, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে না? বাচ্চা কাচ্চারও তো ব্যাপার আছে নাকি? হিমি ঠাস করে আদনানের পিঠে একটা ঘুষি মেরে দাঁত কটমট করে বলল, দুনিয়ায় মেয়ের অভাব পড়েছে? তোর কত বড় সাহস, তুই আমার পিছনে পড়েছিস? জেলে ভাত খাওয়াবো তোকে এখন। আদনান রাগ করে আর হিমির সাথে কথাই বলল না। সে তাহসিনের কোল থেকে পুতুলকে নামিয়ে সামনে হাঁটা ধরল। তারা তারা বের হয়েছে কিছু কেনাকাটা করতে। সামনে শুক্রবারে তারা বগুড়া যাচ্ছে। এবার হয়তো লম্বা একটা সময় সেখানে থাকা হবে। মৌরিকে এখনও তেমন কিছু দেওয়া হয়নি। বোরহান সওদাগর চেয়েছিলেন দিতে, তবে তাহসিন মানা করেছে। তার বউকে সে নিজের টাকা দিয়ে সব কিনে দিবে বলে বোরহান সওদাগর আর মানা করেননি। তাহসিন ময়ূরীর প্রয়োজনীয় সব কিছুই কিনে দিল, সাথে মেয়ের জন্য কিছু নিল। এবার পুতুলকে সে সাথে নিয়ে যাবে। হিমি যেহেতু তার সাথে যাবে, সেক্ষেত্রে পুতুলকে নিয়েই যেতে হবে। তারা বাসায় ফিরল রাতে। বাইরে থেকে রাতের খাবার নিয়ে এলো। হিমি নিজের ফ্ল্যাটে চলে গেছে। আদনান ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। পুতুল ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ময়ূরী চুপচাপ বসেছিল পুতুলের পাশে। হঠাৎ তাহসিন এসে তার পাশে বসতেই কিছুটা চমকে উঠল সে। ভয় পেয়েছ? ময়ূরী মাথা নাড়িয়ে না বলল। তারপর জিজ্ঞেস করলো, আপনি কিসের চাকরি করেন? তাহসিন শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, ব্যাংকের সিনিয়র অফিসার। আপনি যে বলেন দুদিন পরে গ্রামে যাবেন, আপনার চাকরি থাকবে? এসব নিয়ে তুমি ভাবতে হবে না। তোমাকে তোমার স্বামী ভালো রাখলেই তো হলো। এবার যাও, ফ্রেশ হয়ে খেতে আসো। শোনো কনক, মাইয়া মানুষের এত জেদ ভালো না বুঝি। আমি আগে জানতাম না তুই তাহসিনরে ভালোবাসস। যদি আগে জানতাম তাইলে তোর দাদারে কই একটা ব্যবস্থা করতাম। কিন্তু অহন ভালোবাসি কইলেই তো হইব না, তাই না? ওর বিয়া হয়েছে, নতুন বউ নিয়া সংসারও শুরু করছে। কনক মাথা নিচু করে বসে রইল। রজনী বেগম ফের বললেন, খাউন এমনে বন্ধ কইরা রাখলে না খাইয়া মইরা যাবে। অহন হাজার চাইলেও কিছু করার নাই। এরই যদি তাহসিন রে বউয়ের কানে যায় তাইলে ওই খারাপ মনে করব। কনক মাথা নাড়িয়ে শোধায়, আমি ঝামেলা কেন করব দাদি? আমার ভাগ্যে ছিল না বলেই সে আমার হয়নি। মুখে এই কথা কইলেও মানে বিষ রাখিস না। বংশ কইতেও তো একটা জিনিস আছে। আমার থেকে ভালো আর এটি কেরা জানে। কনক দাদির ঘর থেকে বেরিয়ে এলো। আজ তাহসিনরা আসছে। এতক্ষণে বোধহয় রওনাও হয়েছে তারা। বাড়ির মানুষ সব ব্যস্ত। চেয়ারম্যান বাড়ির বিশাল ড্রয়িং রুমে মাহতাব তার লোকজনদের সাথে তার কাজ নিয়ে কথা বলছে। কোথাও একটা সমাবেশ আছে বোধহয়। পাশেই রুহুল গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে বড় ভাইয়ের পাশে। দুপুরের একটু পর দিয়ে রুহুল তাহসিনদের নিয়ে এলো বাড়িতে। বাড়িতে যখন প্রবেশ করলো তারা, তখন পুতুল আদনানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। আদনান মেয়েটার ভয় বুঝতে পেরে ফিসফিস করে বলল। পুতুল উত্তর দিল না। বাড়ির মহিলারা ব্যস্ত হলেন ওদের দেখে। অরুণিমা বেগম নাতনিকে দেখে ভীষণ খুশি হলেন।
অনেকগুলো মাস পর আজ পুতুল এসেছে বাড়িতে। তিনি পুতুলকে কোলে নিয়ে মুখশ্রী জুড়ে ছোট ছোট চুমু এঁকে বললেন, কতদিন পর দেখলাম, পরানটা কেমন করে আল্লাহ ছাড়া কেউ জানে না। পুতুল ভীতু চোখে বাড়ির আশেপাশে চোখ বুলিয়ে ছলো ছলো চোখে বাবার দিকে তাকালো। তাসিন মেয়ের দৃষ্টি অনুসরণ করে চারপাশে চোখ বোলা ছিল। ওকে কাঁদতে দেখে মায়ের কোল থেকে নিজের কোলে নিয়ে অরুণিমা বেগমকে বলল, আম্মা, অনেকটা রাস্তা জার্নি করেছে, পুতুল কেমন ভালো করেই জানেন। আমি ওকে ফ্রেশ করে একটু পর নিয়ে আসি। অরুণিমা বেগম মাথা নাড়লেন। তাসিন ময়ূরী আর পুতুলকে নিয়ে ঘরে এসে মেয়েকে বিছানায় বসালো। নিজে হাঁটু ঘেরে বিছানার নিচে বসে মেয়ের দিকে তাকালো। আম্মা, আপনি ভয় পাচ্ছেন কেন? দাদির কাছে গিয়ে ভয় পেয়েছেন? পুতুল নিচু স্বরে পড়ল, আমি এখানে থাকবো না বাবা। কেন আম্মা? এখানে সবাই আছে, সবাই আপনাকে কত ভালোবাসে। পুতুল ঘন ঘন মাথা নাড়িয়ে কেঁদে উঠল। সবাই ভালোবাসে না। ময়ূরী প্রথম দিন থেকেই ভীষণ অবাক হয়েছে পুতুলের ব্যবহার দেখে। মেয়েটা সহজে সবার সাথে মিশতে পারে না, এমনকি ময়ূরীর সাথেও ভালো করে কথা বলে না। এটা তো ওর দাদা বাড়ি, তাহলে এখানে সমস্যা কোথায়? সে না হয় নতুন, তাই হয়তো মিশতে পারছে না, কিন্তু এখানে। তাহসিন উঠে দাঁড়ালো, গায়ে জড়ানো কালো শার্টের হাতা গুটিয়ে মেয়েকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। হাত মুখ ধুইয়ে দিয়ে ময়ূরীর পাশে বসিয়ে গম্ভীর হয়ে বলল, এভাবে কান্নাকাটি করা বন্ধ করেন। পুতুল রাগ দেখিয়ে ময়ূরীর কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিল। ময়ূরী আশ্চর্য হয়ে তাহসিনের দিকে তাকালো, কিছুটা হতবাক হয়ে বলল, আমি কিছু বুঝতে পারছি না, পুতুল এখানে থাকতে চায় না কেন? জানি না। তাহসিন জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ময়ূরী পুতুলের মাথায় হাত রাখলো। কাঁদছো কেন পুতুল? আমি না তোমার মা হই? মাকে বলবে না কি হয়েছে? পুতুল এবারও উত্তর দিল না। ময়ূরীও আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো না। আর খানিকক্ষণ পর ঘরে এলো আফিয়া এবং নূপুর। পুতুলকে দেখে আফিয়ার খুশি আর দেখে কে। পুতুল না চাইলেও জোর করে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। কতদিন পর পুতুল সোনা এসেছে বাড়িতে, চাচির কথা কি মনে পড়ে না? পুতুল ঠোঁট উল্টে বলল, তোমরা আমাকে নিয়ে এত টানাটানি করো কেন? আমার ব্যথা লাগে। আফিয়া সহ ময়ূরী নিজেও শব্দ করে হেসে উঠল। আফিয়া পুতুলকে নিজের কোলের উপর বসিয়ে আদর করে বলল, তুমি মানুষটাই পুতুলের মতো, তাই তোমাকে নিয়ে সবাই টানাটানি করে। আমি কি সুন্দর চাচিমা? খুব খুব সুন্দর, একদম পুতুলের মতো। আফিয়ার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে পুতুল ঠোঁট ফুলিয়ে বলল, আমি তো পুতুলই, তাহলে পুতুলের মতো সুন্দর কেমন করে হই? ওরে, মানে তুমি পুতুল, কিন্তু তোমার নামের মতোই পুতুলের মতো সুন্দর। পুতুল ভ্রু কুঁচকে বলল, এই যে তুমি বললে আমি সুন্দর, তাই এখন আমি কি রাজকন্যা? অবশ্যই রাজকন্যা, কিন্তু রাজকন্যারা তো কাঁদে না। পুতুল সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করে বলল, আমি কাঁদি না, আমি শুধু একটু পানি ফেলি, চোখের ব্যায়াম করি। কার থেকে শিখেছো এটা? বাবার থেকে। আফিয়া আদুরে বাচ্চাটাকে বুকে আঁকলে নিল। তার একটা বাচ্চা নেই, এতদিনে হয়তো পুতুলের মতোই একটা রাজকন্যা থাকতো তার। সে পুতুলের গালে আলতো হাত স্পর্শ করে বলল, আহারে, আমার একটা সন্তান নেই। আমার একটা সন্তান থাকলে বোধহয় পুতুলের মতোই হতো। তখন তাহসিন গোসল সেরে বের হলো ওয়াশরুম থেকে। আফিয়া জিজ্ঞেস করলো এখন খাবারের ব্যবস্থা করবে নাকি। তাদের খাবার ঘরে দিয়ে যেতে বলল সে। আফিয়া ঘর থেকে যাওয়ার পর নূপুর পুতুলকে নিয়ে বাইরে যেতে চাইলে পুতুল গেল না। তাহসিন বলল একটু সময় যাক, তাহলে এমনিই নর্মাল হয়ে যাবে। নূপুর মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই ঘর থেকে বেরিয়ে গেলে তাহসিন ময়ূরীর দিকে তাকালো। দৃষ্টি অদ্ভুত, ট্রাউজারের পকেটে হাত গুজে ঠোঁট কামড়ে চোখ ছোট ছোট করে তাক করা। ময়ূরী বারবার আর চোখে তাহসিনের অদ্ভুত দৃষ্টির দিকে তাকাচ্ছে। শেষে লজ্জায় চুপ থাকতে না পেরে বলল, আপনি এমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? তাহসিন ঠোঁট চেপে হাসলো বউয়ের কথা শুনে। তোমার দিকে তাকিয়ে থাকলে মনে হয় পাপ করছে। তাহলে তাকাবেন না। শোনো, পাপের এক ধরনের শান্তি আছে, বুঝলে, যেটার নাম তুমিময় হালাল পাপ। তাহসিনের কণ্ঠে এমন ভারী শান্ত স্বর, কথার ভিতরে যেন জ্বলছে একরাশ অনুচ্চারিত ভালোবাসা। ময়ূরী চুপ করে তাকিয়ে রইল ওর দিকে, চোখে মুখে মৃদু বিস্ময়, ঠোঁটের কোণে অজানা লজ্জা।
ওর গাল লাল হয়ে উঠল। বিছানার চাদরের কোণা মুঠো করে টানলো ধীরে, যেন কিছু বলতে চেয়েও থেমে গেল। তাহসিন এক পা সামনে এগিয়ে এলো, কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে ছুঁয়ে দিয়ে কানের কাছে গুজিয়ে দিল। মেয়েটি লজ্জাবতীর মতো সিটিয়ে নিল নিজেকে। লাজে গাল দুটো রক্তিম হয়ে এলো। তাহসিন না চাইতেও মুচকি হাসল। শোনো, তাড়াতাড়ি বড় হও, বুঝলে? কিশোরী বধূ বড় হলে প্রেম করব। ময়ূরী তাড়াহুড়ো করে উঠে বসলো। তাহসিনের হাত গাল থেকে সরিয়ে দিয়ে লাজুক কণ্ঠে বলল, ইস, কি সব কথা! পুতুল ভ্রু কুঁচকে দুজনের কাহিনী দেখছে। গায়ে জামা মুখের ভিতর দিয়ে কামড়ে ধরে সামনে তাকিয়ে আছে। তাহসিন মুচকি হেসে ময়ূরীর পাশে গিয়ে দাঁড়ালো। দৃষ্টিটা এমনই যেন অন্ধকার রাতেও ওর চোখে আগুন জ্বলছে। কিছুক্ষণ ময়ূরীর দিকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, তুমি জানো, তোমাকে লজ্জা পেতে দেখলে আমার খুব শান্তি লাগে। ময়ূরী অবাক হয়ে তাকায়। কেন? তুমি লজ্জা পেলে গাল লাল হয়ে যায়, চোখ নিচু হয়ে যায়, ঠোঁট কাঁপে। তখন মনে হয় তোমার এই মুখটাকে আল্লাহ শুধু লজ্জার রঙে এঁকে বানিয়েছে। মনে হয় পৃথিবীর সব লালচে রং আমার কিশোরী বধূর লালচে রাঙা গাল দুটোর আশ্রয় নিয়েছে। তাহসিন ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে কাছে এসে কানের পাশে ফিস ফিস করে বলল, ভয় পেও না কিশোরী বধূ, আমি শুধু লজ্জা দেব, ছুঁব না। এই কথাটা শুনে ময়ূরী তাড়াতাড়ি পিছিয়ে গেল। আপনি থাকেন নিজের মতো, আমি যাই। তাহসিন হাত বাড়িয়ে ওর চুলের কোণা ধরে বলল, দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের? এখনো তো ঠিক মতো তাকানোই হলো না। ময়ূরী ঠোঁট কামড়ে বলল, আপনার কোনো কাজ নেই বুঝি? আচ্ছা, আপাতত তোমাকে লজ্জা দিয়ে আমার কাজ। লজ্জা আর ধরে রাখে কে? ময়ূরী হতভম্ব হয়ে ছুটে গেল ওয়াশরুমের দিকে। তাহসিন শব্দ করে হেসে উঠল, গলা উঁচিয়ে বলল, লজ্জা পেও না মেয়ে, ছুঁইদের আগে এত লজ্জা পেতে নেই। বিকেলবেলা ঘরের বাহিরে এলো ময়ূরী পুতুলকে নিয়ে। সাথে আফিয়া, নূপুর, কুসুম আর ছোট চাচি আছেন। এত মহিলাদের মাঝে আদনান একা দাদির পাশে বসে বসে আপেল খাচ্ছে। পুতুল হিমির কোলে বসে চারপাশে চোখ বোলাচ্ছে। এবারের প্রত্যেকেই হিমিকে ভালো করেই চেনেন। হিমি ধরতে গেলে বাচ্চাটাকে বড় করেছে, ওর কাছেই থাকে সে। রজনী বেগম পান মুখে দিয়ে পাটিতে পা মেলে দিয়ে বললেন, মাইয়া মানুষের এত দেরি কইরা বিয়া করতে নাই। হিমি বিয়া করবা কবে? কয়দিন পর পোলা পাইবা। সে যতবার এ বাড়িতে এসেছে ঠিক ততবার রজনী বেগম এ কথা বলেছে। মাঝে মধ্যে ভীষণ বিরক্ত লাগে এ ব্যাপারটা নিয়ে কথা বলতে, তবুও বলতে হয়। সে চাপা শ্বাস ফেলে বলল, একদিন না একদিন বিয়ে তো করবই দাদি। আদনান কথার মাঝে কথা কেটে বলল, দাদি, আমার জন্য একটা মেয়ে দেখো, বিয়েটা এবার করতে হবে। রজনী বেগম খুশি হলেন আদনানের কথা শুনে। তিনি একগাল হেসে বললেন, মজা করিস না কইলাম, আমি কিন্তু সত্যি মাইয়া দেখুম। আর কতদিন এবার বসে থাকবো বলো? তুমি মেয়ে দেখা শুরু করো। হিমি কাপের ধারে ঠোঁট ছোঁয়ালো। চা খাওয়ার ভান ধরছে শুধু। ভিতরে ভিতরে বুকের ভিতরটা কেমন যেন কাঁপছে। চোখ তুলে তাকাতেও পারছে না আদনানের দিকে, অথচ ওর চোখ ঠিকই টের পাচ্ছে আদনান ওর দিকে তাকিয়ে আছে অদ্ভুত এক দৃষ্টিতে। রজনী বেগম তখনও মজা করে বলছেন, এইবার আমি ঠিক মাইয়া দেখবো। আদনান ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, তুমি ঠিক করে দেখো দাদি, কিন্তু আমি না দেখি বিয়ে করব না। কেন রে, আমি যে মাইয়া পছন্দ করবো সেইটা তো ভালোই হইব। ভালো হবে কি না জানি না দাদি, কিন্তু যার হাসিতে মন শান্তি পাবে, যার চোখে তাকালে মাথা ঘুরে যাবে, এমন মেয়ে যদি পাই তাহলে বিয়ে করব। সবাই হাসলো, শুধু হিমি মাথা নিচু করে রইল। গাল গরম হয়ে উঠেছে তার। পুতুল কৌতূহল নিয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। চাচু, তোমার মাথা ঘুরে যায় কেন? পুতুলের সরল প্রশ্নে আদনান হেসে মেয়েটাকে কোলে টেনে নিয়ে বলল, কারণ রাজকন্যার মতো কেউ তাকিয়ে থাকে মাঝে মাঝে। রজনী বেগম হেসে বললেন, রাজকন্যা ক্যাডারে, আমি চিনি না নাকি? আদনান আর চোখে হিমির নত মাথার দিকে তাকিয়ে বলল, বলবো কোনো একদিন। রাতে রজনী বেগমের আদেশে ময়ূরী কাজ করছিল। বাড়ির কয়েকজন পুরুষ খাবার টেবিলে বসেছেন। এ বাড়ির কাজের একজন মহিলা আছেন, নাম খুব সম্ভবত চম্পা। বয়স 32-33 তো হবেই। বেশ সুন্দর দেখতে, তবে তার আচার আচরণ ভীষণ অদ্ভুত। গায়ের শাড়িটাও গায়ে ভালো করে জড়ায়নি। তিনি রান্নাঘরে কাজ করছিলেন, খাবারগুলো নিয়ে টেবিলের উপর রাখছিলেন। ময়ূরী এবার অবাকে চরম পর্যায়ে।
ময়ূরী চাতক পাখির মতো তাহসিনকে খুঁজল। তাহসিন কিংবা আদনান কেউ নেই এখানে। লোকটার সামনে এভাবে এই মহিলা ঘুরলে তার মেজাজ গরম হবে নিঃসন্দেহে। দাদাই বা কোথায়? ছোট চাচা রুহুল ও মাহাতাব বসেছে খেতে। মাহাতাব খাবারে মন দিলেও ছোট চাচার মতিগতি মোটেও ভালো লাগছে না তার। চম্পা রান্না করে সবজির বলটা নিতে এলে ময়ূরী বলে, আপনার বুকের আঁচল ঠিক করুন। চম্পা তীক্ষ্ণ চোখে তাকায় ময়ূরীর দিকে। আঁচল ঠিক না করেই উল্টো ময়ূরীকে বলল, তুমি নতুন বউ, নতুন বউয়ের মতো থাকো। নিজের মাথায় কাপড় রাইখা আমারে নিয়ে পড়লা কেন? ময়ূরী চোয়াল শক্ত হলো। নিজের পাছা খোলা রেখে আমার মাথার কাপড় নিয়ে টানছেন কেন? হ্যাঁ, আমি আমার স্বামী ছাড়া অন্য পুরুষদের সামনে মাথায় কাপড় ছাড়া যাই না, সেটা ভালো করেই জানেন। এখানে আমার চাচা শ্বশুর দেবর সহ বড় ভাসুর উপস্থিত আছে। আপনি কোন আক্কেলে এভাবে চলাফেরা করছেন? সোনা মাইয়া, আমারে নিয়ে বেশি নাক গলায়ও না, তাইলে? তাহলে কি করবেন আপনি? কি বলতে চাইছেন? একে তো নোংরামো করছেন, আবার আমার সাথে বড় গলায় কথা বলছেন আপনি। খারাপ কিছু বলেছি আমি আপনাকে? শরীর খোলা রাখার ইচ্ছে থাকলে বাড়ির বাইরে যাবেন, বাড়ির ভেতরে এইসব নোংরামি করবেন না। চম্পার সাথে ময়ূরীর বেশ কথা কাটাকাটি হলো। মেয়েটা অবাক না হয়ে পারছে না। বাড়ির কাজের লোকের এহেন ব্যবহার মানতে কষ্ট হচ্ছে। সে তো কিছু ভুল বলেনি, তাহলে সমস্যাটা কোথায়? দেবর ভাসুর জামাইয়ের সামনে এভাবে একটা মহিলা খোলামেলাভাবে চললে তার মেজাজ খারাপ হবে না? হওয়ারই কথা। বাড়ির পুরুষেরা আছেন বলে ময়ূরী বেশি তর্কে জড়ালো না। রাতের আয়োজন শেষে আফিয়া সব কাজ সেরে নিজের ঘরে গিয়ে দেখলো মাহতাব চেয়ারে বসে আছে। ভীষণ আশ্চর্য হলো মেয়েটা। আজ হঠাৎ তার ঘরে। সপ্তাহখানেক ধরে মাহতাব তার কাছে আসে না, তবে আজ হঠাৎ এলো কেন? সে এগিয়ে গিয়ে নরম গলায় বলল, আপনি আমার ঘরে? মাহতাব বন্ধ চোখ খুলে আফিয়ার ক্লান্ত বদন পানে তাকালো। চোখের ইশারায় বিছানায় বসতে বলল তাকে। আফিয়া বিছানার নিকট এগিয়ে যেতেই দেখলো সেখানে একটা কালো রঙের বড় শপিং ব্যাগ আছে। পাশে গিয়ে বসলো সে। আপনি হঠাৎ আমার ঘরে এলেন যে? আপনার বউ দেখলে রাগ করবে না? মাহতাব শান্ত চোখে মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। আফিয়া দৃষ্টি সরিয়ে বাইরে খোলা জানালার দিকে তাকালো। আজ মন চাইছে এই খাঁচা থেকে খোলা আকাশে উড়ে যেতে, যেখানে কোনো দুঃখ থাকবে না, শুধু থাকবে এক টুকরো শান্তি। মাহতাব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। গায়ে জড়ানো সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে আফিয়ার পাশে এসে বসলো। শপিং ব্যাগ থেকে একটা গাঢ় নীল রঙের শাড়ি, কাচের রেশমি চুড়ি আর একটা লাল গোলাপ বের করে আফিয়ার কোলের উপর রেখে বলল, গাবতলে গিয়েছিলাম আজ। কাজ শেষে ফেরার সময় একটা দোকানে এই শাড়িটা দেখে ভালোই লেগেছিল। তোমার তো নীল রং পছন্দ, তাই ভাবলাম নিয়ে আসি। আফিয়া নিঃশব্দে শাড়িটা পাশে রেখে দিল। মাহতাবের চোখে চোখ রেখে বলল, আপনার ছোট বউ দেখলে রাগ করবে না? তাকে রেখে হঠাৎ আমার জন্য এসব নিয়ে এলেন কেন? তাকে আজ অবধি কিছু দিয়েছি আমি? দেননি কেন? এত শখ করে বিয়ে করে নিয়ে এসেছেন, আপনিই তো দিবেন। এভাবে কথা বলছো কেন? আফিয়া উঠে দাঁড়ালো পালঙ্ক থেকে। মাথা থেকে আঁচল নামিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। দূর পথে দৃষ্টি রেখে বলল, ভীষণ ক্লান্ত লাগে নিজেকে। আমায় কি মুক্তি দেওয়া যায় না মাহতাব? আমায় মুক্তি দিচ্ছেন না কেন আপনি? আপনার তো এখন নতুন একটা সংসার হয়েছে। আমার মতো একটা ঝামেলা কেন বেঁধে রেখেছেন নিজের সাথে? মাহতাব আফিয়ার দিকে তাকিয়ে বলল, যদি বলি ভালোবাসি বলে? আফিয়া হাসল। ভালোবাসা? ভালোবাসা কি বলুন তো? ভালোবাসা আসলে কি সেটাই ভুলে গেছি। মাহতাব পালং থেকে নেমে আফিয়ার কাছে এগিয়ে এলো। আফিয়ার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে দুহাত বুকে গুজে বুক টান টান করে দাঁড়ালো। দেয়ালের সাথে হেলান দিয়ে আফিয়ার চোখে চোখ রাখলো। এই পাপিকে এত ঘৃণা করো তুমি? আফি, তাকাও আমার দিকে। আপনার দিকে তাকাতে ইচ্ছে করে না। ভাগের জিনিস পছন্দ নয় আমার। মাহতাব আলতো হাসলো। দরজার দিকে এগিয়ে গিয়ে একবার পিছু ফিরে বলল, শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। একবার গায়ে জড়িয়ে দেখা দিও আমায়। ঘরটা নীরবতায় ছেয়ে গেল। মাহতাব চলে গেছে। জানালার ধারে দাঁড়িয়ে আছে আফিয়া, দৃষ্টি শূন্য। সে আর চোখে বিছানায় থাকা শাড়ির দিকে তাকালো। সে নীল শাড়িতে প্রথমবার সামনে এসেছিল মাহতাবের। 7 বছর আগে আফিয়ার বয়স কত ছিল? 16 বছর হবে হয়তো।
মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। বাবা ছিলেন কৃষক। ছোট সুখী একটা পরিবার তাদের। সেই সময়ে আফিয়ার এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল। সময়টা ছিল এপ্রিলের শুরু। দিনটা ছিল শুক্রবার, 9 তারিখ। বোরহান সওদাগর, মাহতাব, তাসিন এবং কিছু মানুষ গিয়েছিলেন তাদের বাড়ি। প্রস্তাব দিলেন আফিয়াকে সওদাগর বাড়ির বউ বানাবেন। আফিয়ার বাবা খুশিতে আত্মহারা হয়ে সেদিনই রাজি হয়ে যান বিয়ের জন্য। আফিয়া নীল শাড়ি গায়ে জড়িয়ে আব্বার ঘরের দরজার সামনে ভীতু চোখে তাকিয়েছিল শ্যাম বর্ণের এক সুদর্শন যুবকের দিকে। তখন মাহতাবের বয়স 26, নতুন নতুন রাজনীতির সাথে জড়িত হয়েছে। বোরহান সওদাগর আফিয়ার বাবার সাথে কথা বলছিলেন। মাহতাব হঠাৎ করেই আফিয়ার আব্বার ঘরের দিকে তাকায়। দেখতে পায় এক কিশোরী নীল শাড়ি গায়ে জড়িয়ে দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। মিষ্টি একটা মুখ, ভীষণ সুন্দর সেই নারী। তারপর দুজনের চোখে চোখ পড়েছিল। ভয়ে মেয়েটা দৌড়ে ঘরের ভিতর চলে যাওয়ার পর মাহতাব ঠোঁট কামড়ে হেসেছিল। সপ্তাহখানেক পর মাহতাবের বউ বানিয়ে নিয়ে এলো সওদাগর বাড়ি। নতুন মানুষ, নতুন পরিবেশ, সব মিলিয়ে নতুন জীবন শুরু হয়েছিল। সংসার হয়েছিল লোকটার সাথে। আহারে, শখের জিনিসগুলো এভাবেই বোধহয় নষ্ট হয়ে যায়। কত শখের সংসারই না ছিল মেয়েটার, আজ কিচ্ছু নেই। রাত তখন গভীর হয়েছে। ময়ূরী ঘরে শুয়েছিল পুতুলের সাথে। তাসিন এখনও বাড়ির বাহিরে। লোকটা কোথায় গেছে কে জানে। সে উঠে বসলো বিছানায়। চিন্তা হচ্ছে খুব। আর চোখে পুতুলের দিকে তাকালো। মেয়েটা তার শাড়ির আঁচল মুখের ভিতর নিয়ে কামড়ে ধরে ঘুমোচ্ছে। হঠাৎ দরজায় শব্দ হলো। বাইরে থেকে তাসিনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ময়ূরী পুতুলের মুখ থেকে আঁচল বের করে সাবধানে ঘরের দরজা খুলে দিল। তাসিন দাঁড়িয়ে বাহিরে। তাকে ভিতরে আসার জন্য ময়ূরী এক কোণে গিয়ে দাঁড়ালো। তাসিন ভিতরে এসে বলল, তুমি এখনো জেগে আছো কেন? ময়ূরী কপালে গভীর ভাঁজ ফেলে তাসিনের দিকে তাকালো। লোকটার গায়ের শার্ট এখন ভিজে আছে কেন? বৃষ্টি তো হয়নি। সে তাসিনের প্রশ্নের উত্তর না দিয়ে শোধায়, এত রাত অবধি বাইরে কি করছিলেন? তাহসিন দৃষ্টি সরিয়ে আলমারির দিকে এগিয়ে গিয়ে গভীর গলায় বলল, পুরুষ মানুষ একটু একটু রাত অব্দি বাইরে থাকতেই পারে। ময়ূরী শক্ত গলায় বলল, অবশ্যই থাকতে পারে, তাই বলে রাত 3টা অবধি কোন মহাপুরুষ বাড়ি বাইরে থাকে? তাসিন আশ্চর্য হয়ে ঘুরে দাঁড়ায়। ময়ূরীকে আজ অন্যরকম লাগছে। সে চোখ টান টান করে ময়ূরীকে ভালো করে পর্যবেক্ষণ করলো। তুমি আমায় রাগ দেখাচ্ছ? দেখাচ্ছি। আপনার বিয়ে করা বউ আমি, সেই অধিকারটুকু আমার আছে বলে আমি মনে করি। তাহসিনের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে উঠল। আলমারির নিকট না গিয়ে সোফার উপর থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, তোমাকে আমার বড্ড মনে ধরেছে মেঘ। বাঘিনী আমার বেশ পছন্দ। তাহসিন ওয়াশরুমে ঢুকলো। ময়ূরী বিরক্ত হয়ে তাকিয়ে রইল সেদিকে। লোকটা উত্তর তো দিলই না, উল্টো আরও তার মেজাজ খারাপ বানিয়ে গেল। খানিকক্ষণ পর তাহসিন কোমরে টাওয়াল পেঁচিয়ে বের হলো। ময়ূরী তার জন্য খাবার এনে বিছানার এক কোণায় রেখেছে। ওয়াশরুমের দরজায় শব্দ হতেই ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে চোখ কপালে উঠিয়ে মুখ কুঁচকে ফেলল লজ্জায়। আপনার কি শরম লজ্জা নেই? এভাবে বের হয়েছেন কেন? তাহসিন ফ্যানের নিচে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। গরমে অবস্থা খারাপ তার। ময়ূরীর কথা শুনে স্বাভাবিক গলায় বলল, শরম করবে কেন? ময়ূরী লজ্জায় যেন কথাই বলতে পারছে না। ছোট একটা টাওয়াল, তাও আবার বেহায়া পুরুষদের মতো, কেমন কোমরে জড়িয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। সে বিছানা থেকে নেমে বলল, খেয়ে নিন। ময়ূরী উল্টো ঘুরে পুতুলের কাছে যেতে চাইলে তাহসিন ময়ূরীর হাত চেপে ধরে। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে শরীরটা হালকা কেঁপে উঠেছে মেয়েটার। তাহসিন হাতে টান দিতেই সে কিছুটা তাহসিনের দিকে ঘনিষ্ঠ হলে শ্বাস আটকে বলে, আপনি বলেছিলেন আমার কাছে আসবেন না। তাহসিন হঠাৎ আলতো করে ময়ূরীর হাত পিছনে মুচড়ে ধরে। ঘাড়ের চুল একপাশে সরিয়ে দিয়ে কানের কাছে ফিস ফিস করে বলে, কাছে আসা মানে কোন আসার কথা বলেছিলাম জানো? রুহুর পানি শুকিয়ে খা খা করছে ভয়ে। ছাড়ুন, ভালো হচ্ছে না। তাহসিন ছেড়ে দিল ওর হাত। পিছনে থেকে ময়ূরীর মাথায় জোরে টোকা মেরে বলল, বোকা রানী। সে চেঞ্জ করে এসে বিছানায় বসলো। মাথা থেকে ঝরঝর করে পানি ঝরছে। ময়ূরী ঠোঁট কামড়ে সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আপনি মাথা ভালো করে মুছলেন না যে? তুমি মুছিয়ে দাও। বিয়ে করেছে কিসের জন্য? তুমি বা কেমন বউ? স্বামীর যত্ন কিভাবে করতে হয় জানো না? ময়ূরীর রাগ হলো খুব। বদলোক একটা। গোসল সেরে শরীর মুছতে পেরেছে, মাথা মুছতে পারেনি। তাহসিন মাথা নিচু করে বলল,
আঁচল দিয়ে মাথা মুছে দাও। তাহসিন মাথা নত করেছে, তাকে বারণ করার সাহস হলো না। আঁচল মাথায় রেখে আলতো হাতে চুলগুলো মুছিয়ে দিল। খাওয়ার সময় ময়ূরীকে জিজ্ঞেস করলে বলে সে রাতে খেয়েছে। দুজনের মাঝে আর কথা হয় না, চুপচাপ যে যার মতো বালিশের মাথা রেখে চোখ বন্ধ করে। পরের দিন সকালে রোদের তাপে শরীর ঝলসে যাওয়ার জো হলো। হিমলতলা মাঠে মেম্বার বাড়িতে বিশাল আয়োজন চলছে। দুপুরে গ্রামের মানুষ খাওয়ানো হবে। মেম্বার বাড়ির চারপাশ জুড়ে মানুষ কিচকিচ করছে। এসব দেখে মাহাতাব ভীষণ বিরক্ত। তাদের দাওয়াত দেওয়া হয়েছে সেখানে। সকালেই দাদা নিয়ে এসেছেন বাড়ির ছেলেদের, তাদের জন্য আলাদা আয়োজনের ব্যবস্থা সেখানে। তাহসিন ঠোঁট কামড়ে চারপাশে চোখ বোলাচ্ছে। চারপাশের সব রাজনীতির মানুষ, অদ্ভুত আচার আচরণ। রুহুল তাহসিনের পাশে দাঁড়িয়েছিল। তাহসিনের চোখে পড়ল মাঠের ডান পাশের বড় রাস্তা ধরে 3টা তেলের গাড়ি যাচ্ছে। বড় বড় ড্রাম নেওয়া হচ্ছে সেখানে, আর তার ঠিক পিছনেই পাইকারি মাছের ট্রাক। তাহসিন সেদিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে পাশে দাঁড়ালো। রুহুলকে জিজ্ঞেস করে,